আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব কিভাবে আর্জেন্টিনার জন্য আসলে তিনজন সেন্টার ব্যাক অর্থাৎ একই একাদশে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজের খেলাটা একেবারে সেরা কোনো সিদ্ধান্ত নয়। যদিও আর্জেন্টিনা এই ম্যাচে অনেক ফরমেশনে দেখবেন যে ব্যাক ফোর সিস্টেমে খেলেছে, তবে অধিকাংশ মোমেন্টেই কিন্তু এটা দিন শেষে একটা 3-5-2 শেপই হয়ে যাচ্ছিল। কারণ প্রথমে গঞ্জালো মন্তিয়াল, পরবর্তীতে নাহুয়েল মলিনা, তারা অনেকটুকু হাই অন দ্য পিচ থেকেছেন, অনেকটা আনহেল ডিমারিয়ার পজিশনটা অকুপাই করেছেন, বিশেষ করে অফেন্সিভ ট্রানজিশনে। এবং যখন তারা এই জিনিসটা করেছেন তখন দলের শেপটা একেবারে ব্যাক থ্রি একটা সিস্টেম হয়ে যাচ্ছিল এবং ওভারঅল এটাকে 3-5-2 বলে মনে হচ্ছিল। ব্যাপারটা আমি কয়েকটা ছবির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। প্রথম দুটো ছবিতে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, তাই আপনি ফরমেশন পিকগুলোতে যাই দেখুন না কেন, দিন শেষে মাথায় রাখবেন যে অনফিল্ড অধিকাংশ সময় কিন্তু এটা ব্যাক থ্রি সিস্টেমে কনভার্ট করেছে এবং খুব একটা বেশি কাজে লাগেনি। রাইট ব্যাক পজিশনে শুরু একাদশে গঞ্জালো মন্তিয়ালকে দেখেছি এবং প্রথম দুটো ছবি পাশাপাশি রেখে আমি মূলত বোঝাতে যাচ্ছি বল পায়ে আর্জেন্টিনার শেপটা কেমন ছিল। যেমন প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডাররা যখন নিজেদের মধ্যে বলের আদান প্রদান করছেন, তখন 4 নম্বর জার্সি পরিহিত গঞ্জালো মন্তিয়াল যখন উপরের দিকে উঠবেন দেখবেন রড্রিগো ডি পল আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করছেন। আপনি যদি সেকেন্ড পিকে দেখেন সেখানে আপনি আর স্ক্রিনে গঞ্জালো মন্তিয়ালকে পাবেন না। 7 নম্বর জার্সি পরিহিত রড্রিগো ডি পল তখন অনেকটা রাইট ব্যাক পজিশনে চলে এসেছেন। অর্থাৎ পুরো সিস্টেমটা এটাই যে রাইট উইং ব্যাক হিসেবে খেলা গঞ্জালো মন্তিয়াল কিংবা নাহুয়েল মলিনায় কিন্তু রাইট সাইডের হাই অন দ্য পিচ বা পিচের উপরিভাগের ওই স্পেসটুকু ব্যবহার করবেন এবং তারা যাতে করে সেটা ব্যবহার করতে পারেন সেজন্য রড্রিগো ডি পলের মতো প্লেয়ারও কিন্তু ডিফেন্সিভ পজিশনে চলে এসে সেটার কাভারেজ দেবেন। এটা করতে গিয়ে পুরো ম্যাচে রড্রিগো ডি পলের ইম্প্যাক্ট কিন্তু যথেষ্ট কমেছে। এরপর আমরা পরবর্তী পিকটাতে চলে যাই, 3 নম্বর পিক। সেখানে দেখতে পারবেন লাউতারো মার্টিনেজের পায়ে বল এবং 4 নম্বর জার্সি পরিহিত একেবারে ডান সাইডে থাকা, নিচের দিকে থাকা আপনি যদি গঞ্জালো মন্তিয়ালের দিকে তাকান দেখবেন যে কলম্বিয়া আসলে আর্জেন্টিনার রাইট উইং ব্যাক বা এই টাইপের স্পেসে যারা আছেন, যারা মূলত ডিফেন্ডার ওভারল্যাপ করে উপরে উঠে আসেন, এক্ষেত্রে গঞ্জালো মন্তিয়াল তাদেরকে ঘিরে খুব একটা বেশি চিন্তিত নন। পুরো 1, 2, 3, 4, 5 জন প্লেয়ার মিলে কিন্তু কলম্বিয়ার ওখানে লাউতারো মার্টিনেজ তার আশেপাশে যে সকল প্লেয়াররা আছেন তাদেরকে ক্লোজ ডাউন করার চেষ্টা করছেন এবং পসিবল সকল অ্যাঙ্গেলগুলো বন্ধ করে দিচ্ছেন। এবং তারা খুব ভালো করে জানেন যে এই হাই অন দ্য পিচ থেকেও কিন্তু ওখানে গঞ্জালো মন্তিয়ালের মতো একজন ডিফেন্ডার খুব একটা বেশি কিছু করতে পারবেন না, এমনকি নাহুয়েল মলিনা করতে পারবেন না। খুব বেশি হলে সেখানে বল পেলে একটা ক্রস করার চেষ্টা করবেন, তারা 1 ভার্সেস 1 সিচুয়েশনের একটা সুযোগ নিয়ে সেখানে আক্রমণাত্মক ফুটবল খেলে ডিবক্সের মধ্যে ঢুকে বড় রকমের কিছু আসলে করতে পারবেন না। তাই ডিফেন্ডারদেরকে উইং ব্যাক পজিশনে খেলিয়ে হাই অন দ্য পিচ রাখার ব্যাপারটা বিশেষ করে রাইট উইং ব্যাকের ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগছে না। লেফট উইং ব্যাকে নিকো গঞ্জালেসের মতো একজন প্লেয়ার আছেন যিনি কিনা সেটা করতে পারেন, তবে মন্তিয়াল মলিনা আমার কাছে মনে হয় সে প্রোফাইলের প্লেয়ার একেবারেই নন। ব্যাপারটা এভাবে একটা ইন্টারন্যাশনাল ব্রেকে ট্রাই করতে গিয়ে যে জিনিসটা হয়েছে, আর্জেন্টিনার রাইট উইং ব্যাক পজিশনে কিংবা ডান সাইডের ডিফেন্সের যে প্লেয়ারটা থাকার কথা, এখানে মন্তিয়াল কিংবা মলিনা তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধুমাত্র হাই অন দ্য পিচ থাকে না, একই সঙ্গে তাদেরকে কিন্তু ডিফেন্সে অনেক সময় রাইট ব্যাকের মতো কাভারেজটা আসলে দিতে হয়। তবে খুবই কনফিউজিং মনে হয়েছে আমার এই প্লেয়ারদেরকে। যেখানে হামেস রদ্রিগেজ প্রথম গোলটা করালেন সেখানে দেখুন হামেস রদ্রিগেজ যে জায়গা থেকে ফ্রি কিকটা নিয়েছেন অনেকটাই কিন্তু 2 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি হয়েছে এবং এখানে শুধুমাত্র রড্রিগো ডি পল একা কাভারেজ দিচ্ছিলেন এবং খুবই বুদ্ধিদীপ্তভাবে রড্রিগো ডি পল এর আসলে খুব একটা বেশি কিছু করা ছিল না। এখানে হামেস তার জন্য স্পেস বানিয়ে সেখান থেকে দুর্দান্ত একটা ক্রস করেছেন। এখানে গঞ্জালো মন্তিয়াল কিংবা রাইট উইং ব্যাক হিসেবে যিনি ছিলেন তার অবশ্যই দায়িত্ব ছিল এই ব্যাপারটা বুঝে তাড়াতাড়ি এখানে অন্তত 2 ভার্সেস 2 একটা সিচুয়েশন তৈরি করা, রড্রিগো ডি পলকে হেল্প করা। একেবারে পরবর্তী পিকটাতে চলে যায়। এখানে দেখুন ওটামেন্ডি যে ফাউলটা করেছেন তার আগের একটা মোমেন্টের স্ন্যাপশট। এখানে দেখুন 21 নম্বর জার্সি পরিহিত এই প্লেয়ারটা একেবারে কিন্তু ফাঁকা আছেন মুনোস। পরবর্তীতে এই প্লেয়ারটাকে আটকাতে গিয়ে ওটামেন্ডি এই প্লেয়ারটাকে অর্থাৎ 21 নম্বর জার্সি পরিহিত মুনোসকে কিন্তু ফাউল করেছেন। এখানে আর্জেন্টিনা 3 জন সেন্টার ব্যাক মিলিয়েও কিন্তু 21 নম্বর জার্সি পরিহিত এই প্লেয়ারটাকে আটকাতে পারেননি এবং লেফট উইং ব্যাক পজিশনে যে প্লেয়ারটা খেলেছেন নিকো গঞ্জালেস তিনি কিন্তু যথেষ্ট নিচে নেমে এসে এই জায়গাটা কাভার আপ করতে পারেননি, কারণ ঠিক আগের মুহূর্তে তিনি কিন্তু আক্রমণে উঠেছিলেন এবং এখানে একটা বড় রকমের স্পেস তৈরি হয়েছিল বলেই কিন্তু মুনুসকে শেষ পর্যন্ত ওটামেন্ডি ফাউল করতে বাধ্য হয়েছিল এবং ফাউল করতে গিয়ে একটা ভুলই করেছিলেন। এই 3 জনের সিস্টেমটা অনেক সময় এতটাই ন্যারো ডাউন হয়ে যায় যে ওয়াইড স্পেসে অর্থাৎ রাইট ব্যাক লেফট ব্যাক ওই পজিশনগুলোতে ভ্যাকেন্সি তৈরি হয়, ভ্যাকেন্ট এরিয়া তৈরি হয়, যেটা এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে কলম্বিয়া এবং অনেক জায়গা থেকে সাকসেসফুল হয়েছে। তাই আমার কাছে মনে হয় এমন দলগুলোর বিপক্ষে আসলে ব্যাক থ্রি ফরমেশনটা আর্জেন্টিনাকে খুব একটা বেশি আসলে হেল্প করবে না। এবং কেন আসলে তিনি 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলছেন সেটার পেছনে আমি একটা লজিক বুঝি। এখানে রাইট সাইডে ডিমারিয়ার মতো উইড প্রোভাইড করার মতো কোনো উইঙ্গার নেই, কোনো একটা প্রোফাইল নেই, তাই এমন ম্যাচে
মন্তিয়াল মলিনাকে আসলে রাইট সাইডে অনেকটুকু হাই অন দ্য পিচ রাখতে তিনি বাধ্য হয়েছেন, তবে আমার কাছে মনে হয় ভবিষ্যতে মাতিয়াস সুলে কিংবা ভ্যালেন্টিন কার্বোনির মতো প্রোফাইলদেরকে চিন্তা করা উচিত, কিংবা নিকো গঞ্জালেসকেও রাইট উইংয়ে তার সহজাত পজিশনে ফিরিয়ে আনা যায় এমন টাইপের চিন্তাভাবনা করেও সেখান থেকে বেনিফিট আদায় করা যাবে। সাধারণত আমার কাছে তিনজন সেন্টার ব্যাকের একই একাদশে খেলার এই প্রবণতা খুব একটা বেশি এই ম্যাচের কনটেক্সটে আসলে ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন।